আসছে পরবর্তী খবরে নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট সিবিআই এর। ভাইরাল অডিওতে দেবকে নিয়ে অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করা হয়, কিন্তু ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতেই চায় না সিবিআই। দেবকে জড়িয়ে অভিযোগ ভিত্তিহীন বলেই জানিয়ে দেয় সিবিআই। সিবিআই এর রিপোর্ট দেখে মামলা নিষ্পত্তি বিচারপতির। 3 মাস ধরে যেই কি বলবো দোষটা আমার গায়ের জোর করে চাপানো হয়েছিল, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। প্রথম থেকে বলছি অডিটাই ফেক, আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদেরকে জোড়হাতকে ধন্যবাদ জানাতে চাইছি যে এখনো আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন লোক বসে আছে যারা জোর করে অন্যায় করতে দেবে না। তো সেই জন্য আজকে আমি এই রায়টাকে সাধুবাদ জানাই। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্রের বলেই দাবি দেবের। সিবিআই তাকে ক্লিনচিট দেওয়ার পর এমনই দাবি সাংসদ অভিনেতার। দেশের আইনে আস্থা রয়েছে বলেই দাবি দেবের। আর দেবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আগে থেকে কি বলেছিলেন প্রতিদ্বন্দ্বী হিরণ, শোনাবো। অডিও ভাইরাল হয়েছে, যেটা পেয়েছিলাম সেটা পোস্ট করেছি। আমি তো ভেরিফাই করতে পারি না। ভেরিফাই করবে তদন্ত যারা করবেন, ইনভেস্টিগেশন করবেন। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না। তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্নার টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে। সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন। এখানে তো কারো আমার আপনার বানানো কোনো কথা না। নিয়োগ দুর্নীতি মামলায় দেবকে ক্লিনচিট। নিয়োগ দুর্নীতি ছাড়াও গরু পাচার মামলায় নাম জড়িয়েছে দেবের। মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়ে ছবি বানিয়েছেন দেব। অভিযোগ উড়িয়ে দেবের দাবি, যেভাবে সম্মানহানি হয়েছে সেই সম্মান ফেরাতে পারবেন বিরোধীরা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছেন দেব। 3 মাস ধরে যেভাবে আমার নামটাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, কখনো বলা হয়েছে চাকরি দিয়ে, ফেক অডিও দিয়ে, যেই কি বলবো দোষটা আমার গায়ের জোর করে চাপানো হয়েছিল কে আমি নাকি এইসবের মধ্যে জড়িত আছি, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। মানে আমি প্রথম থেকে বলছি অডিটাই ফেক, আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। আজকে আমি তো চাইলে মানহানি করতে পারি। কে দেবের নামটাকে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হয়েছে ভোটের সময়, একটা বিরোধী দলের প্রার্থীকে অ্যাটাক করে লাভ নেই। আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। আজকে সেই মেলাইনটা যখন হয়েছিল, সেই সম্মানহানিটা যেটা হয়েছিল, সেই সম্মানটা কে ফিরিয়ে দেবে? যতদিন রাজনীতিতে থাকবো এই লাঞ্ছনটা চলবেই, এই যে দেবকে মেলাইন করার চেষ্টাটা চলবেই। কারণ এইটা শুধুমাত্র হচ্ছে কারণ আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে। মানে যেইভাবে আমি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতাম না, আমি যদি কোনো একটা দলের লিডার যদি না হতাম, তাহলে এই কেসগুলো কেসই হতো না হয়তো। কিন্তু আমি জানি সামনের দিনগুলো আরও হয়তো কঠিন হবে। আমাকে এর সঙ্গে জড়িয়ে রাখাটা এবং আমাকে নিয়ে যে মন্তব্যগুলো বিরোধী দলের নেতাগুলো করে থাকে যখন ইলেকশন আসে হয় তখনই, আমার মনে হয় এটা ভারতবর্ষের রাজনীতি এখন একটা সিস্টেম হয়ে গেছে। রিগার্ডিং কাউ স্মাগলিং এখনো অবধি কোথাও আমাকে অ্যাকিউজ করা হয়নি। আমাকে 3 বার ডাকা হয়েছে, একবার সিবিআই, 2 বার ইডি। আমার 3 বারই কিন্তু আমার স্টেটমেন্ট রেজিস্টার করার জন্য, এবং আমি 3 বারই ঠিক টাইমে, যেই টাইমটা ওনারা চেয়েছিলেন আমাকে যাওয়ার জন্য, সেই টাইমে আমি গেছি এবং আমি যথেষ্টভাবে সহযোগিতা করেছি। ফোনে বাংলা আবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আর এখনই দুর্যোগ কাটছে না উত্তরবঙ্গে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ থেকে সিকিম, অরুণাচল, অসম, মেঘালয় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এখনই দুর্যোগ কাটছে না উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, তাহলে উত্তরবঙ্গে এখনো দুর্যোগ কাটছে না, হাওয়া অফিস কি বলছে, কতদিন চলবে উত্তরবঙ্গে এই বৃষ্টি? দেখো, 2 দিন কম থাকার পর আবার ভারী বর্ষণের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হবে এমনটা নয়। সিকিম, ভুটান, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী 2-3 দিনের মধ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বর্ষণের সম্ভাবনা আলিপুরদুয়ার জেলাতে, এবং আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার অতি বর্ষণের সম্ভাবনা, প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের অন্তত 4-5 জেলাতে। অর্থাৎ এই যে ভারী বৃষ্টি শুধু উত্তরবঙ্গে নয়, উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ের এলাকাতেও ভারী বৃষ্টি হওয়াতে উত্তরবঙ্গের নদীর জলস্তর আরো একবার নতুন করে বাড়তে পারে।
পার্বত্য এলাকায় ধস নামতে পারে, অর্থাৎ আরো একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি কমবে আজ এবং আগামীকাল। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জেলা শাসকদের নির্দেশ তিনি দিয়েছেন 24 ঘন্টা নজরদারি চালাতে হবে, প্রয়োজনে ছুটি বাতিল করে কাজ করতে হবে। আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকেও, ডিএম এর কাছে, এসপির কাছ থেকেও, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে, আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। কালিম্পং এর সিচুয়েশন নর্মাল। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, এনএইচএআই এবং পিডব্লিউডি তারা রিপেয়ার করছে। দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামলে ওখানেও আর্মি বেসড, ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএ কেও কনসাল্ট করে নেবে। দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই শেল্টারগুলো ডিএমএসপি দের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। বাংলাটা দেখতে একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়, তাই নজর রাখতে হবে। এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া, বিশেষ করে ওগুলো ন্যাশনাল হাইওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি, এবং এসপিদের। তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে 12টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। 24x7 একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি। তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে, আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয়। বৃষ্টিতে স্কুলে জল যন্ত্রণা, কোচবিহারের হাই স্কুলে ক্লাসরুমে জল জমে ভোগান্তি, মুর্শিদাবাদের স্কুলেও জমা জলে দুর্ভোগ, পূর্ব বর্ধমানে আবার বেহাল ক্লাসরুম। স্কুল ঢোকার রাস্তায় জল, স্কুলের ভেতরেও জল, জমা জলে চরম দুর্ভোগ। এই ছবি কোচবিহার শহরের কলাবাগান হাই স্কুলের। গত কয়েকদিন দফায় দফায় বৃষ্টি হচ্ছে কোচবিহারে, অনেক জায়গায় জল জমেছে। কলাবাগান হাই স্কুলের চত্বরও জলে থই থই। অভিযোগ, স্কুলের বাইরে নিকাশি ব্যবস্থা বেহাল, তাই জল বেরোয় না, বৃষ্টি হলে জল জমে।
এই স্কুলে দোতলা বিল্ডিং, বেশি বৃষ্টি হলে একতলার ক্লাসরুমে জল ঢোকে, তাই সেখানে ক্লাস বন্ধ। পড়াশোনা হয় দোতলায়, সেখানেও দুর্ভোগ। একটা ক্লাসরুমের ছাদে ফাটল ধরেছে, বৃষ্টি হলে সেখান থেকে জল পড়ে, ক্লাসরুমে জল জমে। অভিযোগ, এই নিয়ে সংশ্লিষ্ট দফতরে জানিয়েও কাজ হয়নি। ক্লাসে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে পারি না। নিচে ক্লাসরুমে অনেক জল হয়ে যায়, তার জন্য সব ক্লাসগুলোকে উপরে নিয়ে আসা হয়, যেন খুব অসুবিধা হয়। বর্ষার সময়টাতে আমরা এই সমস্যাটা প্রতিবারই ফেস করি। রাস্তায় জল হয়ে যায়, মাঠে জল হয়ে যায়। এপ্রিলের শেষের দিক থেকে প্রায় ডিসেম্বর অবধি ব্যবহারের উপযোগী থাকে না। উপরেও একটা ঘরে ছাদের জোড়া যেখানে হয়েছে জয়েন্ট, ওই জয়েন্টের দিয়ে জল পড়ে এবং ঘরটাতে জল থাকে। মুর্শিদাবাদের ডোমকল, এখানেই রয়েছে গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়। বৃষ্টি হলেই এই স্কুল চত্বরে জল জমে। এবারও সেই একই ছবি, জমা জল পেরিয়ে ঢুকতে হচ্ছে স্কুলে। মিড ডে মিলের জন্য লাইন দিতে হচ্ছে জমা জলের মধ্যেই। এই স্কুলের সমস্যা প্রায় 10 থেকে 12 বছর ধরে। ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমি লিখিত বিষয়টা জানিয়েছিলাম। তারপরে ওনার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা উনি গ্রহণ করেননি। ড্রেন করে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাওয়ার কথা। অলরেডি টেন্ডারও কমপ্লিট হয়ে আছে, ওখানে পাকা রাস্তার কাজ হয় পিডাব্লিউডির তরফ থেকে। তাতে পিডাব্লিউডির অফিসাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে যোগাযোগ করে বলে, দাদা ড্রেনটা একটু স্টপ রাখা ভালো, কারণ আমার রাস্তার বেসটা একটু বাড়াবো। তার কারণে আমরা ড্রেনটা একটু পিছিয়ে গেলাম, নাহলে এই বর্ষার আগেই ওই জলের ব্যবস্থাটা আমরা করতে পারতাম। পূর্ব বর্ধমানের ভাতার, এখানকার খুলনা বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের ক্লাসরুমে বিপদ। স্কুলে 123 জন পড়ুয়া, ক্লাসরুম 6টি, কিন্তু সেখানে ক্লাস হয় না, কারণ ছাদের চাঙর খসে পড়েছে, বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। কোথাও আবার দেওয়ালে ফাটল, যে কোনো সময় ভেঙে পড়ার ভয়। নতুন দুটো ঘর তৈরি হলেও তাতে সমস্যা মেটেনি। 4 এবং 5 এর পড়ুয়াদের ক্লাস করতে হয় বাইরে, গাছের নিচে। বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে। আমাদের একটি বিল্ডিং পুরনো হয়ে গেছে এবং তার দিকে ছাদ পড়ে যাচ্ছে। গাছতলায় ক্লাস করছি এবং হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন আমরা ভিজে যেতে পারি এবং আমাদের বইপত্র ভিজে যেতে পারে। বিষয়টা একটু টপমোস্ট প্রায়োরিটি নিয়ে আমরা দেখছি। ডিপিএসসির তরফ থেকে 4-5টা ঘর সেটাকে ভাঙার জন্য ওনারা আবেদন করেছেন। আমাদের রিপোর্টটা দিলেই আমরা ওটাকে ছেড়ে দেবো। নিউজ 18 বাংলা। বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, কোথাও স্কুলে সাপ, কোথাও হাসপাতালে সাপ, বাড়ছে আতঙ্ক। কখনো রাস্তায় সাপ, কখনো ঘরে সাপ। বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। তাই সকলকে সচেতন করতে সম্প্রতি শিলিগুড়িতে প্রচার চালায় বাগডোগরা বন দপ্তর। করা হয় মাইকিং। बरसात के कारण बागडोगरा और आसपास के एरिया में जो लगातार सांपों का खबर आ रहा है, इसलिए आप लोग से अनुरोध है, आप लोग आतंकित ना हो। মালদা গার্লস হাই স্কুল, পড়ুয়া প্রায় 1,500-এরও বেশি। সোমবার এই স্কুলের নাইট গার্ডের ঘর আর আশপাশ থেকে উদ্ধার হয় একের পর এক সাপ, তার মধ্যে প্রায় 8টি গোখরো। আর এতে স্কুলে আতঙ্ক ছড়ায়। সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যেই। 7-8টা ছিল, যাই হোক আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল। অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। এখন বর্ষাকাল তো সাপ আসবেই। 3-3টা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি, গত কয়েকদিন এখানে দফায় দফায় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জল জমে, এতে বেড়েছে সাপের উপদ্রব। ঘরে, গোডাউনে ঢুকে পড়ছে সাপ। গত কয়েকদিনে 8টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 5 জন। জঙ্গল পরিষ্কার করতে মারছে, আমি কোনো বুঝতে পারি নাই। আমি জঙ্গল পরিষ্কার করতে যা দেবো না, আমি মনে করছি যে কোনো হবে। পরে পুরো দেখে হওয়ার পরে আমি আর সহ্য করতে, তারপরে বাড়ি এসে পরে বলছি, বলার পরে হাসপাতালে আসছি। বাঁকুড়ার তালডাংরা গ্রামীণ হাসপাতাল, তালডাংরা ছাড়াও
ওন্দা এবং সিমলাপাল এলাকার বাসিন্দাদের বড় ভরসা। ইনডোর আউটডোর পরিষেবা মেলে এমন একটি হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ, কখনো রোগীর বেডের পাশে, কখনো বারান্দায়। হ্যাঁ, বেড়াচ্ছে দুটো একটা ওই চিঠি সাপ, ওই যে জল হচ্ছে ঝাড় আছে। বর্ষাকালে তো সাপ তো বের হয়, তো ঠিক আছে। তো আমরা এই একটু তার জন্য আমরা কার্বনিক অ্যাসিড দিচ্ছি চারিদিকে। তারপর আমরা ঝোপ জায়গাগুলো সব পরিষ্কার করানোর এই ব্যবস্থাটা আমরা করছি। অলরেডি বিডিও ম্যাডামকে ইনফর্ম করা হয়েছে, চিঠি করা হয়েছে, যাতে ঝোপ জায়গাগুলো পরিষ্কার করানোর ব্যবস্থা করা যায়। নিউজ 18 বাংলা।